আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে অত চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কেন বললাম যে বাংলাদেশে ইন্ডিয়াকে সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা। এটার কারণ কি শেখ হাসিনা বিরুদ্ধে রায় ফাঁসি রায় দিয়েছে এই জন্য কিনা? না, এই জন্য নয়। আসলে পুরো দক্ষিণ এশিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশও নিরাপত্তার হুমকির ভেতরে চলে গেছে। তার কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট, যারা মৌলবাদীদের আতুরঘর হিসেবে পরিচিত, সেটা এবং নিরাপত্তাহীনতা, কোনো ব্যালেন্স নেই, কোনো কিছু নেই, যার কারণে বাংলাদেশের অবস্থা আসলে এখন হুমকির মুখে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক, যেটা সারা বিশ্বের অনেক লোকে পড়ে, ইন্ডিয়াতে কোটি লোক পড়ে, এটা অনলাইন অফলাইন প্রিন্টিং বিভিন্নভাবে প্রকাশিত হয়। এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে সুপরিচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্ট ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা। মানে যে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে। সেই পত্রিকাটির নাম হচ্ছে ডেকান ক্রনিক্যাল। ডেকান ক্রনিক্যাল, আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার, আর ব্যাক সাইডেও দেখবেন, এবং আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিব। এই পত্রিকাতে একটা রিপোর্ট 15 তারিখে ছাপা হয়েছে, যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পড়ে এবং দেখে যা বুঝলাম, এটা একটা বিভীষিকাময় অধ্যায়। ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে, দিল্লির যে রেড ফোর্ট বিস্ফোরণের পরিকল্পনা, এরা বলছে যে বাংলাদেশের লিঙ্ক পাওয়া গেছে। টোটাল ভারতের এই আপনার থেকে শুরু করে আরো যে কয়টা 6টা-7টা আছে, এগুলো সবাই বলছে দিল্লির রেড ফোর্টের যে বিস্ফোরণ, সেখানে ওরা সরাসরি ঢাকা লিঙ্ক, মানে ঢাকার লিঙ্ক। এই বিস্ফোরণের সাপ্লাই যেটা হয়েছে, যে ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই হয়েছে, পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত রুটে দিয়ে এসেছে। এটা ইন্ডিয়ান টেরর ট্রেল ট্রাম্প সরাসরি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী রুটে এই আইটেমগুলা, বিস্ফোরকগুলা গিয়েছে। এবং এইটার ব্যাপারে একটা বৈঠক হয়েছিল, এই আইটেমগুলা ঢুকার সময় এবং কিভাবে কি করাবে এটার ব্যাপারে ঢাকার বনানীতে একটা বৈঠক হয়েছে, যেখানে 7 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, টোটাল 7 জন ব্যক্তি। সেই 7 জন ব্যক্তি কারা, তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম, জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুত তাহরির ঢাকা প্রধান। জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহরির ঢাকা প্রধান। 2 নম্বরে আছে ইফতিসাম ইলাহি জাহির, পাকিস্তানের জামিয়াতুল মারকাজি আহিদের নেতা, মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। 3 নম্বরে ডক্টর নাসিরুল গনি, এটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, মানে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা দেখে সেই জন। ইব্রাহিম, এটা হচ্ছে ডক্টর নজরুল গনি, চিন্তা করতে পারেন। এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ, ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহরির সমন্বয়কারী। 5 নম্বরে এবিটি, অস্ট্রেলিয়া বাংলা টিমের 2 সদস্য। এটা হচ্ছে এবিটি, এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন। এবং সুমন আহমদ, সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ নাকি। এই 7 জন ব্যক্তি, যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে আপনার সেক্রেটারি অফ দ্য হোম অ্যাফেয়ার্স বলতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝি আমরা, বা আপনার নিরাপত্তা বিভাগ পুরাটা, সে সহকারী। এবং আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজিজ, মানে হিজবুত তাহরির সমন্বয়কারী, সে ব্যাটাও ছিল।
এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন, সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল, এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে যে নাকি একটা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, সে মুর্শিদাবাদে যায় পালাইয়াছিল। তার বাসায় এগুলো রাখা হয়েছিল, সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিচে, সম্ভবত ওই লোককেই কট করে ফেলা হয়েছে। ওই লোককে কট করার পরেই এই কাহিনী হয়েছে। এখন ওরা যে বলছে ঢাকার বনানীতে যে মিটিংটা হয়েছিল, সেইখানে হচ্ছে যে আপনার পাকিস্তান থেকে, পাকিস্তান জামিয়াতে, যেটা ওই যে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদি সংগঠন, সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইলাহি জহির, সে ছিল আপনার ইয়েতে, কি বলে আপনার এই কনফারেন্স কলে, বাকিরা সেখানে টেবিলে সামনাসামনি বসে এটা কথা বলেছে। ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ডগুলো, এই যে ওখানে কথা হয়েছে, কে কে ঢুকেছে সেদিন বনানীর সে হোটেলে, সেগুলোর ভিডিও রেকর্ড, এগুলো সব ইন্ডিয়া চাচ্ছে। হয়তো এতক্ষণ রয়ের কাছে আছেও, আমরা হয়তো জানি না, কিন্তু সরকারকে বলছে যে এগুলো চেক করো, তোমরা তদন্ত করে আমাদের বলো। এই যখন অবস্থা, এই যে হিজবুত তাহিরি, তারপরে আপনার আনসারুল্লাহ বাংলা টিম, এদের সমস্ত সেলগুলো, যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্রী রিক্রুট করছে, যে এবং রিক্রুট করে এগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চল গুলোতে পাঠাচ্ছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোনো কন্ট্রোলিং এ নাই, যার কারণে ভারত কিন্তু প্রচন্ড সতর্ক। এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক, কারণ হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে যেইভাবে আমরা চিল্লি করা হয়েছে, যে মানে ফাটাই ফেলবো, মারি ফেলবো, 50 লাখ আমাদের হিজবুত তাহরীরের লোকজন আছে, এগুলো বলে টলে তো আমরা একাকার করছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা, তার প্রধান নেতা পাকিস্তানে একটা জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চুপ বসে নাই, এই আপনার সিঁদুর 01-এর প্রতিশোধ আমরা নিব, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চুপ বসে নাই, আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে। এটাই ছিল মূল কাহিনী। যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা তোলপাড় শুরু হয়েছে, তারা তখন এই চায়। আর এই বিস্ফোরণের পরপরই প্রথমে কিন্তু ওরা পাকিস্তান, তারপরে আপনার আফগানিস্তান, কাউরেই দোষারোপ করে না, তারা বলছে এটা সন্ত্রাসী হামলা, আগে দেখি আমরা কি কি। কারণ হচ্ছে ওনাদের দেশেরই তো 4 জন ছিল, 4 জন ডাক্তার, তাও ডাক্তার ছিল, সবই মুসলমান ডাক্তার। এরপরে আস্তে আস্তে খুঁজতে এখন যাইয়া পাকিস্তানের সাথে আইসা পড়ছে কে, বাংলাদেশ। ভারত যেহেতু পাইছে এটা বাংলাদেশের, এবং ওদের সর্বোচ্চ 4টা গোয়েন্দা সংস্থা, ছোটখাটো গোয়েন্দা সংস্থা, সবাই এখন জানে, সবার কাছে রিপোর্ট, সেম রিপোর্ট, যে এখানে বাংলাদেশ জড়িত। এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে, এখন তাহলে ভারতীয় সার্জিক্যাল স্ট্রাইক করবে? হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক করবে, তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক হয়তো করবে। ভারত হয়তো যে পাকিস্তানের মতো যায় ধাই বিমান দিয়ে আক্রমণ করে বসবে না, বা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারবে না। তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী 15-20 দিন বা 1 মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে, রাস্তায় ঘাটে, চায়ের দোকানে, বাসর ঘরে, এগুলোতে পাইতে পারেন। এই এক হইতে পারে। অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে 42টা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প, মানে 42টা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতরে আছে, যেগুলো ওরা নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল। এর আগে যে গোয়েন্দা সংস্থা 3 জন আসছিল, ওরা হয়তো এগুলোতে সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা করে এগুলার উড়াই দিতে পারে। এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় 5-6টা মাদ্রাসা আছে, ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা, চিটংয়েও আছে কয়েকটা। এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা। এগুলাতে যে কোনো সময় তো ড্রোন দিয়েও মারতে পারে, অথবা এখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলা, তাদের হয়তো ধাই করে খাইয়া দিতে পারে। এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত, এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে। এবং ভারত এখন তো কূটনীতিক ভাবে চাপ দিবে, এরপর আন্তর্জাতিক
দুনিয়া যেটা আছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা, বাংলাদেশে এখন এই অবস্থা, সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে। কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে, সারা পৃথিবী জানে, যার কারণে পাকিস্তানরে সকাল বিকাল মারা সোজা। এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না, তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর কঠিন নজর রাখছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে। যেখানে কিছুদিন আগে দেখছেন যে কানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে, আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে। সুতরাং এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব, কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায়। আর ইউরোপ তো এমন এক অবস্থা, আপনার দেখেন ওই যে বেশ কিছুদিন আগে 2003 না জানে 4-এ ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল। এরপর থেকে যে আপনার ময়লা ফালানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশন গুলোতে, কোথাও এখন আর নাই। কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রাখা যেতে পারে। এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফালানোর জন্য ঝুড়ির মতো পাবেন, কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন, মানে আপনার 2 মাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে এই অবস্থায়। আর ইসলাম ফোবিয়া তো আছেই সারা দুনিয়াতে, ইসলামিস্টরা এটা করতে পারে, এটা সবাই জানে। আর এখন এই যে 15 জন না জানে 30 জন যেটা ভারতের মারা গেল, এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্তাইনিরা হামাস যেরকম ইসরায়েলে মারছে, সুতরাং মারছে ঠিক সেম কন্ডিশনে হয়তো হইতে পারে। আর এটা হইলে ব্যাপক বিভীষিকাময়। এবং যদি ওইরকম যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে, সেম অবস্থায় হবে। কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয়, সেখানে বাস বিচার করবে না। আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো, ওখানে তো সবাইরে তখন কবে যে পটুখোর মৌলানাদেরকে পিটছি, মানে বাচ্চা মরছে না কি মরছে জানি না, আমার দেশে যে মারছে 30 জন তাদের কি। আবার ইকোনমিক প্রেসারও দিতে পারে, বিদ্যুৎ বন্ধ, ওই বন্ধ, সেই বন্ধ, ট্রেডিং বন্ধ, সব করতে পারে। এখন সার্জিক্যাল স্ট্রাইকের যে আসলে কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আবার এমনও হইতে পারে যে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থার 1,500-2,000 লোক ঢুকাই দিবে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছা মতন যেগুলো টেরর তুইলা নিবে ফালাই দিবে, একটু লাফাইছেন ফালাই দিবে, এইভাবে চলবে হয়তো মাসখানেক। এরপর আপনাদের হিসাব করে দেবে 1000 খানিক শেষ, টেরর শেষ। আবার পাকিস্তানি, আর এখন দেখবেন যে ওই যে পাকিস্তানি যেসব মৌলবাদীরা ছিল এরা কিন্তু এখন আর বাংলাদেশে আসবে না। দেখবেন ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ, তারা আর বাংলাদেশে আসবে না। কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু ডিরেক্ট বোমা মারবে, ওইখানে কিন্তু আর আইসা ওই যে মারবে না, ওইখানে একদম ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোম মেরে দিবে। সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে, আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি। বাংলাদেশের জনগণের কাছে তাই আবেদন, এই পাকিস্তানি মৌলবাদীরা যাতে বাংলাদেশে না আসতে পারে সেই ব্যাপারে প্রতিবাদ করেন, সরকারের উপরে আরো বেশি চাপ দেন যে আপনাদের এইসব কারণে আমরা ব্যাঘরে প্রাণ হারাব। তো ঘটনা ঘটতেছে যে কোনটা রেখে কোনটা করি এরকম একটা অবস্থা আর কি। কালকে ঘটনা বহুল ছিল, আপনারা জানেন, সেগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম। কিন্তু এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে। এই যে ডক্টর ইউনূসের যে প্রেস উইং, যেটা হিটলারের প্রেস উইং ছিল, যে গোয়েবলস, সে গোয়েবলসও মনে হয় এখন বেঁচে থাকলে লজ্জা পেত এই ডাস্টবিন শফিকের পারফরমেন্স দেখে। মানে মিথ্যে কত শিল্পিত হতে পারে, কত চমৎকার ভাবে উপস্থাপন করতে পারে, এবং যার আপাদমস্তক মিথ্যে মোড়া। তো এই লোক এই গত 15 মাস জাতির কাঁধে চেপে বসেছিল আর কি, জাতির ইউনূসের সামগ্রিক ভাবে একেবারে পাইন মেরে ফেলাইছে আর কি। এখন তিনি এক্সিট প্ল্যান খুঁজতেছে। আপনারা জানেন যে ইউনূস সরকারের অনেকে এক্সিট প্ল্যান খুঁজতেছে, তো সে একটা অভিনব এক্সিট প্ল্যান খুঁজতেছে। একটা হলো যে যদি দেশের বাইরে পালা যাইতে পারে ডক্টর ইউনূসের সাথে, সেটা অন্য কথা, কিন্তু ডক্টর ইউনূস যে পরিমাণ সেলফিশ তাতে শফিক মফিকের সাথে নেবে কিনা আল্লাহই জানে। যাই হোক, তিনি একটা প্ল্যান বি করে রাখছেন যে তিনি রোজার আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে তবলিগে যাবেন। 3 চিল্লা 120 দিন তিনি তবলিগে থাকবেন, এবং তবলিগে তিনি আসলে আত্মগোপনে থাকবেন, এবং তিনি বলেও দিচ্ছেন কোন দিকে থাকবেন। এই বরিশালের স্বরূপ কাটিটাটি ওই দিকে থাকবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই দিক দিয়ে পালাই যেতে পারে। এবং আপনি জানেন যে তবলিগে
সবাই আল্লাহর রাস্তায় যায়, ভালোর জন্য যায়, কিন্তু অনেক ক্রিমিনালও আত্মগোপন করে থাকে ওই তবলিগের সাথে মিশে। আবার তিনি বলতেছেন যে এটা তার মামা বাড়ির আবদারের মতো আর কি, যে তবলিগে যারা যায় তারা বিভিন্ন ভাষায় বা মানুষজনকে ধর্মের পথে দাওয়াত দেয়, তিনি এগুলো করতে পারবেন না আর কি। তিনি ধর্মীয় রিকোয়ারমেন্ট পালনের জন্য তো যাচ্ছেন না, তিনি যাচ্ছেন তো আসলে আত্মগোপনের জন্য। নিজের মুখে শোনেন। 120 দিনের চিল্লাই যাবো, মানে সরকার শেষ করেই। হ্যাঁ 120 দিন। আমার ইচ্ছা আছে ওই যে স্বরূপ কাঠির থেকে ওই বৈঠাকাটা ওই জায়গাটা পুরোটা রেখি করা। হ্যাঁ ওইখানে যত মসজিদে আছে বাক্স প্যাকটা নিয়ে যাব, আর ওদেরতে স্পেশাল অনুমতি নিব যাতে মোবাইলটার সাথে দেয়, ওগুলো ডায়েরিতে লিখতে হবে। কোন সময় যাবেন চিন্তা করছেন? আমার চিন্তা হচ্ছে মিড ফেব্রুয়ারিতে বা রোজার পরপরই, রোজার মধ্যে যাওয়াটা টাফ, ওরা নিতেও চায় না। আচ্ছা, হ্যাঁ আমার ইচ্ছা আছে ধরেন মিড মার্চে যদি যাই, আমার 120 দিন খারাপ হবে না। মোবাইল লাগবে, হ্যাঁ, কিন্তু ওরা বলে শুনছি যে বাটন ফোন ছাড়া নিতে দেয় না। হ্যাঁ ওই ছবি তোলা তো আবার ওরা তো নিজের পছন্দ মতো এলাকায় যেতে দেয় না। হ্যাঁ ওরা তো ওদের মতো করে না, একটু সুযোগ আছে, না ইয়ে আছে, একটু সুযোগ আছে। কেন যাবে চিল্লায়? আমার চিল্লায় একটা ভালো জিনিস হচ্ছে যে আপনাকে কিন্তু জোর করে না। ধরেন আপনি জিকির আজকাল করতেছেন, আবার একটা দল তো যে ধরেন এই লোকজনকে ধরে এরা তাকে হেদায়েত করতে চায়, আমি ভাই ওই হেদায়েতের পন্থায় আমি জাস্ট মসজিদে থাকলাম বা একটু ঘুরলাম, একটা নদী দেখলাম, একটা ছবি নিলাম। মানে এখন কি প্রেসারে আছেন যে ওই সময় প্রেসারটা কমাইতে যাবেন? 120 দিনে ওইখানে থাকলে হয় কি একটা লাভ, যে ধরেন আপনার পুরো আপনি 18 মাসের পুরো জিনিসটা আপনি রিলিভ করতে হবে। হ্যাঁ আর তাবলিগের খাবার কিন্তু খারাপ, মসজিদটা ভালো যায়। যদি শুনে যে এইখানে প্রেস সচিব আসছে, খাবারটা ভালো, সাবেক প্রেস সচিব। এর বাইরে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে গতকাল। যেহেতু আইসিটিতে একটা মানে সাজানো রায় দিয়েছে, আবার 32-এ মানে 32 ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তাদের স্বাদ মেটে নেয়, আবার 32-এ গেছে, আর্মির সাথে দাওয়াদাই হয়েছে, পুলিশের সাথে দাওয়াদাই হয়েছে। ঠিক যে মুহূর্তে বুলডোজার আর্মি ভাঙতেছিল, ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি 27-এর পাশে যে রাপা প্লাজা আছে সেইখানে এই যে শফিক তো প্রেস সচিব আর ডেপুটি প্রেস সচিব, ওর নাম কি, আবুল কালাম আজাদ মজুমদার বোধহয়, ওই যে একটু চোখগুলা একটু ডিফারেন্ট, স্পেশাল দৃষ্টির অধিকারী, সে তো মানুষ মনে করে না। ডেপুটি প্রেস সচিব হওয়ার পর থেকে তার ব্যবহার এত খারাপ হয়েছে যে কালকে সে গাড়ির মধ্য থেকে আর পথচারী কয়েকজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে আর কি, মানে দেখা নিবে আর কি, তারা তো এখন দেশের রাজা। তারপরে কি হলো, প্রথমে দেখেন যে গাড়ির মধ্যে বসে কিভাবে থ্রেট করতেছে। এবার দেখেন যখন পাবলিক খেপে তখন কিন্তু ওই ডেপুটি প্রেস সচিব টচিব ওইসব দোচে না, দেখেন কি করছে তার। তখন এই মোহাম্মদপুর থানা ওইদিকে মানে থানার থেকে পুলিশ আসছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে, তাকে থানায় নিয়ে গেছে এবং পরে মুচলেখা দিয়ে তাকে ছাড়া হয়েছে। সুতরাং দেখেন পাবলিক রোষ কিন্তু শুরু হয়ে গেছে আর কি। এরপরে আরো কি কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ঘটনা শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু গণধোলাই খাওয়া শুরু করছে, যেটা খাইলেন এই ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। এবং সবশেষে দেখেন, আমরা যে বারবার বলছি যে এই রায় অনেক আগে থেকেই লেখা, এই যে গতকাল আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা জানতাম কি রায় হতে পারে। এবং এই প্রেস রিলিজ দেখেন, কালকে রায়ের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দেখেন 17ই আগস্ট, মানে তারা স্ট্যাটাসটা পর্যন্ত সেই আগস্ট মাসে লিখে রাখছে। পরে যখন পাবলিক দেখা দিছে তখন আবার ওইটা ঠিক করে 17ই নভেম্বর করছে। তার মানে বুঝতে পারতেছেন যে কিভাবে দেশ চালাচ্ছে ডক্টর ইউনূস এবং কি প্রেস রিলিজ নিয়ে এসে বসে আছে। প্রিয় বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট এপিসোড। আমি একটা আর কিছু অনুরোধ করি, যারা এই এপিসোডটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি। এবং যারা দেশের বাইরে থেকে নিয়মিত আমার অনুষ্ঠানগুলো দেখেন তাদের প্রতি একটা বিনীত অনুরোধ এই চ্যানেলটিতে জয়েন করবার জন্য।
আপনারা দেখবেন যে একটা জয়েন বাটন আছে, সেখানে ক্লিক করেন। এটা একটা মান্থলি সাবস্ক্রিপশন আছে, খুব সামান্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।